এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বরেই এই স্বীকৃতি দেবে দেশটি। রাজধানী ক্যানবেরায় মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। স্বীকৃতি দেওয়ার বিষয় বিবেচনা করছে নিউজিল্যান্ডও। ইসরায়েলের ২২ মাসের নৃশংসতায় একরকম নরক হয়ে গেছে গাজা। প্রাণহানি ছাড়িয়েছে ৬১,৪০০। খাবারের তীব্র সংকটে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ফিলিস্তিনিরা। এমন অবস্থায় নড়েচড়ে বসছে ইসরায়েলের মিত্র দেশগুলো। গত মাসে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। এবার সে তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তিতে অবদান রাখতে ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিশ্রুতির উপর স্বীকৃতি নির্ভর করছে। ফিলিস্তিনিদের অধিকারকে বাস্তবে রূপ দিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করব। ভবিষ্যৎ ফিলিস্তিনে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলেও স্পষ্ট করেন আলবানিজ। বলেন, মধ্যপ্রাচ্যের সহিংসতা চক্র ভাঙার জন্য দুই রাষ্ট্র সমাধানই সবচেয়ে বড় আশা। স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে অস্ট্রেলিয়ার প্রতিবেশী নিউজিল্যান্ডও। তবে অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে ক্ষেপেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। একে লজ্জাজনক আখ্যা দিয়ে নেতানিয়াহু হুমকি দেন, শান্তির বদলে এটি যুদ্ধই বয়ে আনবে। আর অস্ট্রেলিয়ার বিরোধী দল ও জায়নিস্ট ফেডারেশনও সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এটি হামাসকে উৎসাহিত করবে। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৫টি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে রাশিয়া, চীন ও ভারত রয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাইব, গাজায় যা ঘটছে তা দেখছে পুরো গোটা বিশ্ব, তারপরেও কেন প্রতিরোধ নেই? আপনাকে ধন্যবাদ। গাজায় প্রতিরোধ বলতে যেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলের যে হামলাটি, যেটা হচ্ছে যা প্রায় ২ বছর ধরে যে হামলাটি চলছে, তার বিরুদ্ধে সারা বিশ্ব থেকে এক ধরনের প্রতিবাদ হওয়া সত্ত্বেও প্রতিরোধটি হচ্ছে না। মূলত ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পৃক্ততা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের এই ধরনের বর্বরোচিত যে হামলাকাণ্ডকে তারা প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছে বলেই ইসরায়েলের হামলার বিপরীতে ফিলিস্তিনের যে শক্তি, সেই শক্তির দুর্বলতার কারণেই এই প্রতিরোধটি সম্ভব হচ্ছে না। তবে এখন আপনার যে প্রতিরোধের প্রশ্নটি, সেই প্রশ্ন উত্তরে এটাই বলা যায় যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্র ইতোমধ্যে তারা তাদের যে মতামতটি জানিয়ে দিয়েছে যে আসন্ন জাতিসংঘের ৮০তম অধিবেশনে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। এবং আমরা জানি এরই মধ্যে কিন্তু প্রায় ৩/৪ জাতিসংঘের সদস্য রাষ্ট্র কিন্তু ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখন যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর মধ্যে বলা হলো যে ফ্রান্স আছে, যুক্তরাজ্য আছে, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড মতো রাষ্ট্রগুলো তারা এই ধরনের স্বীকৃতির সিদ্ধান্তের মধ্য দিয়ে মূলত যে বিষয়টি বা যে বার্তাটি দেয়া আন্তর্জাতিক পরিসরে, সেটি হচ্ছে ফিলিস্তিন নামে যে ভূখণ্ডটি একটি স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত এবং সেই স্বাধীন রাষ্ট্র হওয়ার পথে তারা সেই যে তাদের যে যৌক্তিকতাগুলো তারা প্রমাণ করে এবং আন্তর্জাতিক পর্যায় থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলের সমস্ত রাষ্ট্রগুলো এই সমর্থন দেওয়া সত্ত্বেও একটি রাষ্ট্র না হওয়ার পেছনে মূল দায়টা হচ্ছে ইসরায়েলের আগ্রাসী তৎপরতা এবং যার পেছনে মদত দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং আমি মনে করি যে এটি এক ধরনের প্রতিরোধের একটি বার্তা, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা মনে করি যে একটা বড় ধরনের চাপের মধ্যে ফেলতে পারে। আরেকটা বিষয় একটু আপনার প্রশ্নের সাথেই যুক্ত করতে চাই। গাজায় সাংবাদিকেরাও কিন্তু প্রাণ ঝুঁকিতে রয়েছে। ইসরায়েলের তুলনায় আন্তর্জাতিক গণমাধ্যমের শক্তি কি কম? আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আমরা যতটুকু জানি যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে বলি আমরা বা ইউরোপের দেশগুলোতেই বলি, গণমাধ্যমের উপরে কিন্তু এক ধরনের কর্পোরেটের এক ধরনের প্রভাব সেখানে কাজ করে এবং কর্পোরেটের ভেতরে এক ধরনের ইহুদি তৎপরতা সেখানে কাজ করে। সেটি যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, তেমন আরেকটি বিষয় হচ্ছে যে সাংবাদিকদের পক্ষ থেকেও কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এক ধরনের বড় ধরনের উদ্বেগ রয়েছে, যেটি আপনার প্রশ্ন উত্তরে যেটি বলা যায় একটু গড়ে প্রতি মাসে সাম্প্রতিক সময়ে যেটি দেখা যাচ্ছে ১৩ জন করে সাংবাদিক
হত্যার শিকার হচ্ছে ইসরায়েলের এই হামলার ফলে। সুতরাং আমরা মনে করি যে এই সমস্ত কিছুই, যেখানে নিরীহ বুভুক্ষ মানুষের উপর হামলা চলছে, তার বাইরে আপনার যারা আন্তর্জাতিক পর্যায় থেকে সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছে, মানবিক সহায়তা তৎপরতা দিয়ে যাচ্ছে, শরণার্থী শিবিরগুলোতে হামলা হচ্ছে যেগুলোতে হামলা হওয়ার কথা নয়, এই সমস্ত হামলার পরেও যে গণমাধ্যম কর্মীদের উপর যে হামলা, এই সমস্ত হামলাগুলো কিন্তু এই সবকিছু মিলেই কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে থেকে একটি চাপ সৃষ্টি করার কৌশল বা একটু বড় ধরনের তৎপরতা যেটি নেওয়া হয়েছে, যেটি আসন্ন জাতিসংঘের অধিবেশনের মধ্য দিয়ে যেটি প্রকাশ পেতে পারে, একটি বড় অংশের একটি বৈশ্বিক পরিমণ্ডল থেকে ফিলিস্তিনের যে হামাসের উপর যে হামলাটি চলছে, হামাস বিধানের নাম করে একটি মানবিক বিপর্যয়, এই মানবিক বিপর্যয় থেকে কিভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে রক্ষা করা যায়, কিভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ানো যায়, এই সমস্ত কিছুই কিন্তু আমরা মনে করি যে এই যে কর্মকাণ্ডগুলো করছে তার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসেবে দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে আপনি যেমনটা বলছিলেন যে যে দেশগুলো আসলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায়, তাদের কি কোনো স্বার্থ রয়েছে, অথবা তাদের স্বার্থটা এখানে কি? স্বার্থটা এখানে হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। এখন আন্তর্জাতিক রাজনীতিতে আমরা সাম্প্রতিক সময়ে যে পরিবর্তন দেখতে পাচ্ছি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আপনার তৃতীয় মেয়াদে অভিষিক্ত হওয়ার পর থেকে, আমি মনে করি যে এখানে তিনি এক হিসেবে সমস্ত বিশ্বকেই কিন্তু খেপিয়ে তুলেছেন তার শুল্ক নীতি দিয়ে, এবং তার এই শুল্ক নীতির বাইরে কিন্তু তার এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে বন্ধু রাষ্ট্রগুলো, যাদের সাথে খুব ভীষণ একটা বন্ধুত্ব ছিল, সেই রাষ্ট্রগুলিও বাইরে নয়, যেমন আমরা অস্ট্রেলিয়া, কানাডা, ভারতের মতো রাষ্ট্রগুলোকে দেখছি। সুতরাং এই সমস্ত কিছু দিক দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কৌশলগত যে স্বার্থের বিষয়টি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এতদিন ধরে যে রাষ্ট্রগুলো মেনটেন করে যাচ্ছিল, এখন এই একটি বড় ধাক্কা সব রাষ্ট্রগুলোর জন্য। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের এতটা লয়াল থাকার মতো তারা কোনো কারণ দেখতে পাচ্ছে না। তারা মনে করছে যে এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে গাজার বিষয়টাকে সামনে তুলে নিয়ে আসা, যার মধ্য দিয়ে তারা এটা হয়তো মনে করতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আবারও তাদের পুরনো নীতিতে ফিরে যায় এবং বৈশ্বিক বাণিজ্য যেভাবে চলছিল, রাষ্ট্রগুলো যেভাবে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করে যাচ্ছিল, এমন এটা তো একটা বাস্তব কথা যে একটা বিশ্ব বাণিজ্যে একটা বড় ধরনের ধাক্কা কিন্তু বর্তমান সময়ে কাজ করছে। সুতরাং এটিও আমরা গাজা পরিস্থিতির সাথে আমরা একটু রিলেট করে দেখতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।